আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে একটু আগে আরম্ভ করলাম, চেঞ্জ করছে প্রোগ্রাম। আর আমাদেরও নাকি একটু বেশি ক্লাস হয়ে যাচ্ছিল, এই জন্য ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে। অসুবিধা নাই, আমার তো প্রায় মোটামুটি কোর্স শেষ। তোমাদের এখন পড়তে হবে ইউএস স্টাডি ইউসেল। আর যদি কোথাও কোনো আমাদের সহযোগিতা লাগে বা আহ, কিছু বুঝার বা বলার কিছু থাকে, ইউ মে আস্ক। আমি চাইলে সেইভাবে পরবর্তী আমার অস্পি তো আমরা আসলে তো অস্পি করি না, এজ আ হোল সাবজেক্ট নিয়ে আলোচনা করি, এটাকে সামনে রেখে। তো এখন যে স্লাইডটা ইউএফসি, এটা আগেও আমরা দেখছি, আবারও দেখছি, একই স্লাইড, প্রশ্ন শুধু আলাদা। এবং আগামী পরীক্ষা তো আশা করি এইরকমই থাকবে, স্লাইড গুলিই থাকবে, প্রশ্ন হয়তো কিছু আলাদা হবে। And this is the specimen of The kitchen knife with blood stain. kitchen knife with blood stain. ডিফাইন স্ট্যাব ইনজুরি ডেফিনেশনটা দিবা, এটা লেন্থ ডেপথ ব্রেথ এভরিথিং দিয়ে এটা দিবা। এখানে তো টাইপ দেয় নাই, টাইপটাও আমাদের এটা জানতে হবে, কয় প্রকারের টাইপ, কয় প্রকার টাইপ। হাউ মেনি টাইপস অফ স্ট্যাব ইনজুরি? স্যার 3। Three types: থ্রি। penetrating, perforating, punctured. পাংচার। আচ্ছা, পাংচার বলতে কি বুঝাও? হোয়াট ডু মিন বাই পাংচার? আর এটার এক্সিটন থাকবে না, মানে কোনো সলিড অর্গানের উপরে যদি সলিড অর্গানের উপরে যেটা হয়, ফর এক্সাম্পল থাইয়ের মধ্যে যদি কেউ স্টেপ করে কোনো ছুরি দিয়ে, মানে এটা এই উইপেনটা হইতে হবে যে একটা পয়েন্টেড উইপেন হতে হবে, শার্প হতে হবে, পয়েন্টেড হতে হবে, যে উইপেন দ্বারা আমার এই স্ট্যাব ইনজুরি হবে। উইপেনের ক্যারেক্টার হচ্ছে পয়েন্টেড হবে, স্ট্যাব হবে। আচ্ছা, এর সাথে তোমরা উইপেনের ডেফিনেশন এবং উইপেনের ক্লাসিফিকেশনটা খুব ভালো করে পড়বা, মনে রাখবা। এটা রিটেন, ভাইবা, অসপি সব জায়গায় এটা প্রশ্ন আছে। বিশেষ করে রিটেন এবং ভাইভাতে তো এই উইপেন, যেহেতু উইপেন দিয়ে আরম্ভ হয় সেই জন্য উইপেন নিয়েই আরম্ভ করে। আর তোমাদের যে কতগুলি ডেফিনেশন আছে, ইনজুরি, ট্রমা, অ্যাসাল্ট, এইগুলি সব, হার্ট, উন্ড, এই সবগুলির ডেফিনেশন গুলি ভালো করে পড়বো। আমাদের কি প্রথম এগুলি দিয়ে শুরু হয়, কাজে এইগুলি যদি প্রথমে ইমপ্রেশনটা ভালো হয় তাহলে পরবর্তীকালে সমস্যা হয় না। তো এই একটা হলো উইপেন, উইপেনের ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে আমার এই যে জেনারেল কতগুলি টার্ম আছে উন্ডের, সেই উন্ড, ইনজুরি, অ্যাসাল্ট, এগুলির হার্ট, এগুলির ডেফিনেশনটা ভালো করে সবগুলি মনে করে পড়বো। দেন নেক্সট হচ্ছে এ পারসন স্টেপ টু ডেথ বাই weapon on the abdomen, what might be the cause of death? কি কি হতে পারে কজ অফ ডেথ? তার হ্যামোরেজ এন্ড শক, তারপরে ইনজুরি টু দ্য ভাইটাল অর্গান, রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, তারপর স্যার লেট স্টেজে গিয়ে ইনফেকশন অথবা সেপ্টিসেমিয়া হইতে পারে। হ্যাঁ, লেট স্টেজে এভাবে লাগবে একুট এবং লেট কি কি হতে পারে। গেল এটা, এটার দ্বারা আর কি কি ইনজুরি হতে পারে? এটার দ্বারা তো প্রথমে যেটা হয় স্ট্যাব বা ইনসাইড
আর স্ট্যাব ইঞ্জুরি বা পেনিট্রেটিং পারফোরেটিং এগুলি দিয়ে তারপরে ব্লান্ট এন্ড তারা যেগুলি হতে পারে অ্যাব্রেশন ব্রুইশ ওগুলি সব পরবর্তীকালে লেখা, কিন্তু প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা আগে ওইটা যে কোনো উইপেন। নেক্সট হচ্ছে দিস ইজ দ্য কমন এবং ইট ইজ প্র্যাকটিক্যাল। এটা কি ফর্ম? স্যার মেডিকেল লিগ্যাল ফর্ম। পুরাটা বলো। মেডিকো লিগ্যাল ইনফর্ম রিটেন কনসেন্ট। আমরা কনসেন্ট নিয়ে এটার ভিতর থেকে আগে তাকে ইনফর্ম করে তারপরে কনসেন্ট নিই, সেই জন্য পুরাটা নাম হচ্ছে মেডিকো লিগ্যাল ফর্ম। কথাটা ঠিক আছে, কিন্তু আমরা ফর্মটা ইউজ নিয়ে আমরা একবারে আমরা বলে কথা ফাঁক রাখতে চাই না, কারণ প্রশ্ন তোমাকে তাহলে পারবে আবার কি প্রশ্ন, আবার দরকার একবারে উত্তরটা দিয়ে দিলে তারা বুঝে যে তুমি এই বিষয়ে ভালো মোটামুটি তোমার নলেজ আছে। মেডিকো লিগ্যাল ইনফর্ম রিটেন কনসেন্ট ফর্ম। আচ্ছা, কোথায় কোথায় এটা ইউজ হয়? ইন্ডিকেশন, এক্সামিনেশন অফ রেপ ভিকটিম, সোডোমি, তারপরে স্যার এক্সামিনেশন অফ সোডোমি ভিকটিম। সোডোমি ভিকটিম। হ্যাঁ, দেন pregnancy, abortion and delivery. প্রেগন্যান্সি, ডেলিভারি, অ্যাবর্শন। এক্সামিনেশন এগুলি ওখানে লাগবে। এক্সামিনেশন অফ প্রেগন্যান্সি, ডেলিভারি এন্ড অ্যাবর্শন। এইটা এই কনসেন্ট ফর্মটা সঙ্গে অন্য প্রশ্ন আসতে পারে যে এর আগে একটা দিদি ছিল 9 বছরের একটা মেয়ে, তার কনসেন্ট ফর্ম কি এটাতে তাকে কনসেন্ট ফর্ম কি সে দেবে? একটা 9 ইয়ার্স গার্ড, তার এক্সামিনেশন হবে মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন। হু গিভ দ্য কনসেন্ট? স্যার তার লিগ্যাল গার্ডিয়ানের কনসেন্ট লাগবে। লিগ্যাল গার্ডিয়ান। ঠিক আছে, ওই মেয়েকে এখানে কনসেন্ট দিতে হবে কিনা আমি সেই প্রশ্নটাকে। লিগ্যাল গার্ডিয়ান তো অবশ্যই। ওই মেয়ের কনসেন্ট এখানে লাগবে কিনা, আন্ডারস্ট্যান্ড আমার প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে যে মেডিকেল লিগ্যাল গার্ডিয়ান তো অবশ্যই দিতে হবে, লিগ্যাল গার্ডিয়ান ছাড়া এটা হবে না। আমি বলছি ওই মেয়ের এখানে তারও কনসেন্ট দেওয়ার কিছু আছে কি? আর সে তো ইনফর্ম রিটেন কনসেন্ট দিবে। সে দেবে, যদি সেই দেয় তাহলে লিগ্যাল গার্ডিয়ানের প্রয়োজনটা কি? দিবে না স্যার। হ্যাঁ, তার ইম্পর্টেন্স নাই এখানে। তার কনসেন্ট সে দিল কি দিল না, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ওটা কোনো ইম্পর্টেন্ট না, লিগ্যাল গার্ডিয়ানটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। লিগ্যাল গার্ডিয়ানকে এখানে কনসেন্ট দিতে হবে, এবং যদি মেয়ের একটা সই থাকলো এটা ইম্পর্টেন্ট না, কিন্তু লিগ্যাল গার্ডিয়ান হলো মেইন এখানে কনসেন্ট দেওয়ার ক্ষেত্রে। এখন লিগ্যাল গার্ডিয়ান কে হতে পারে? এটা কিন্তু বই পুস্তকে থাকে না। তার মেয়ের বাবা মা। কে হবে? হ্যাঁ, স্যার প্যারেন্টস। প্যারেন্টস প্রথমে হচ্ছে প্যারেন্টস। যদি প্যারেন্টস না থাকে তাহলে তার ক্লোজ রিলেটিভ, যে তার অ্যাকচুয়ালি তার দেখাশোনা করে, মেয়ে তো বলবে যে তার কে এখন ইয়া করে, তার লাগবে। আর যদি সে অন্য কোথাও থাকে, যেমন স্কুলে বা মাদ্রাসা হোস্টেলে বা ওইসব জায়গায় থাকে, তাহলে ওখানে যে সুপারিনটেন্ডেন্ট উনি ওই মুহূর্তে উনি লিগ্যাল গার্ডিয়ান হবে। এটা যদি কোনো হোস্টেলে বা
কোনো হাউসে হয়, যেটা তার বাড়ির থেকে আলাদা, সেখানে সে সেটেল করে, ইউজুয়ালি তারা হোস্টেলে থাকে, তাহলে হোস্টেলের যে সুপারিনটেন্ডেন্ট উনি ওই মুহূর্তে লিগাল গার্ডিয়ান হবে। আচ্ছা, প্রিরিকুইজিট গুলি মনে রাখবা, সডমি কেস, রেপ কেসের একই প্রিরিকুইজিট, এভরিথিং একই রকম লাগে। আচ্ছা, আর আমরা রেপ কেস বা সডমি কেসের যিনি একুইড, তাকেও আমরা এক্সামিন করি। একুইস্টের কি এই ফর্মে তার কনসেন্ট নেওয়ার কিছু আছে? যিনি ভিকটিম তার তো নিতেই হবে। একুইস্টকে তো আমরা এক্সামিন করি। একুইস্টের যে আসামি বা বিবাদী, তার কি আমরা এই কনসেন্ট ফর্মে তার কনসেন্ট নেব কিনা, যদি তাকে অ্যাভেলেবল হয়, ইফ অ্যাভেলেবল। না স্যার, স্যার সে কনসেপ্ট না দিলেও তার আমরা এক্সামিনেশন করব। মানে আমরা তাকে দিতে বলবো, যদি সে না দেয় তাইলেও আমরা তাকে এক্সামিন করব। কিন্তু ভিকটিম যদি কনসেন্ট না দেয় তাহলে আমরা তাকে এক্সামিন করব। কিন্তু একুইস্টে যদি কাকে একুইস্ট হিসাবে আনা হয় এবং এপিআর করা হয়, তাইলে তাকে আমরা কনসেন্ট দিতে বলবো। যদি সে কনসেন্ট না দেয় তাইলেও আমরা তার এক্সামিনেশন করব। কিন্তু ভিকটিমের ক্ষেত্রে সেটা সম্ভব না, ভিকটিমের কনসেন্ট লাগবেই, মাস্ট, এবং উইদাউট কনসেন্ট ইউ ক্যান নট এক্সামিন। সেটা যেই কেসেই হোক, সডমি হোক আর রেপ কেস হোক। দেন ছবিটা দেখে বুঝাই যায় যে এটা একটা, কি মনে হয় ছবিটা দেখে? স্টারভেশন স্যার। স্টারভেশন কি? এটা লেখাটা কি তোমরা বুঝতে পারতেছো ওখান থেকে? জি স্যার। হ্যাঁ, পুলিশ found an emaciated dead body of 55 years. Male person from a railway station, identified as a beggar. For autopsy, having sunken eye, dry teeth, dry mouth, dry skin, muscle wasting, bony prominence, সবকিছু এখানে উল্লেখ করে দিয়েছে। Scaphoid shaped abdomen, etc. With the evidence of with no evidence of any disease, injury or foul play. সব কথা এখানে বলে দিয়েছে, কোনো সন্দেহের কিছু নাই। What is your most likely diagnosis? কি ডায়াগনোসিস করবা? স্টারভেশন স্যার। স্টারভেশন। স্টারভেশন করলে তো হবে না। ক্রনিক স্টারভেশন। ক্রনিক স্টারভেশন। A case of chronic starvation. ক্রনিকটা বলতো, একুট স্টারভেশনে তো এইরকম হবে না, ক্রনিক স্টারভেশন। এবং এই স্টারভেশনের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন উইথ কজ, এটা একটু ভালো করে পড়ে রাখবা ফর রিটেন এন্ড অলসো ফর ভাইভা। এখন এটা পোস্টমর্টম ফাইন্ডিংস, এক্সটার্নাল ফাইন্ডিংস অলরেডি বলে দেওয়া হয়েছে, এর বাইরে এক্সটার্নাল ফাইন্ডিং খুব একটা কিছু থাকে না। ইম্পর্টেন্ট এক্সটার্নাল ফাইন্ডিং all are stated in the question. Now the question is at least 6 important internal postmortem features. বলো দেখি, 6টা বলছে তোমাদেরকে লিখতে, একটু বেশি দিয়ে ফেলছে, নম্বর 3 এর জন্য 6টা তোমাদের ইন্টারনাল ফাইন্ডিং। এক্সটার্নাল ফাইন্ডিং অলরেডি স্টেটেড। কি কি হতে পারে? স্প্লিন ইজ স্মলার ইন সাইজ। তোমাদের স্যার স্প্লিন হচ্ছে গিয়ে স্যার স্মল হয়ে যাবে, স্মলার ইন সাইজ। কোনটা স্প্লিন? জি স্যার। না,
তারপর শুধু না, all organ except আর গোল ব্লাডার স্যার এনলার্জড হয়ে যাবে all bladder enlarged উইথ মানে থিক বাইল, থিকেন বাইল। with bile, এই কথা বলতে হবে। all bladder distended with bile গেল একটা। আর all organs are squeezed or small হয়ে যাবে except brain, ব্রেনটা কিন্তু হবে না, ব্রেন বাদার everything will be squeezed, দুইটা গেল। আর আর বাবা একদম যেটা ইমিউনিটি হয়ে গেছে তার মানে কি সাবকিউটেনিয়াস ফ্যাট নাই, অ্যাবসেন্ট। there will be subcutaneous fat almost absent and also in the internal organ। আচ্ছা গেল এটা। আর হার্ট কি হবে? হার্ট ইজ স্মল and chamber empty, কোনো ব্লাড থাকবে না, কিছু থাকবে না। স্টমাক কি হবে? স্টমাকের লেয়ার গুলি কি হবে এবার বলো। স্টোমাকের লেয়ার থিন হয়ে যাবে স্যার, আর আলসারেশন থাকতে পারে সুপারফিশিয়াল। এটাকে কি বলে? পার্টমেন্ট লাইক। হ্যাঁ ঠিক, অনুরূপভাবে ইন্টেস্টাইনের ওয়ালও একই অবস্থা হবে, ওইটাকে বলে টিস্যু পেপার লাইক। এগুলি যেহেতু 6টা চাইছে তোমাকে সংক্ষেপে লিখতে হবে, আবার একটু বড় হইলে একটু এক্সটেনশন করে লিখবা। তাহলে এগুলির মধ্যে কিছু না, যেহেতু ইমিউনিটেড বডি সাবকিউটেনিয়াস ফ্যাট নাই, তাহলে আমরা কাটলে ইনসিশন দিলে সাবকিউটেনিয়াস ফ্যাট আমরা পাবো না, there will be no subcutaneous fat, then the all organs will be smaller except the brain, ব্রেন বাদে সবগুলি ছোট হয়ে যাবে, হার্ট ছোট হয়ে যাবে, স্টমাকের লেয়ার গুলি যেহেতু অ্যাট্রোফি হয়ে যাবে, এটা একদম পার্চমেন্ট লাইক অ্যাপিয়ারেন্স হবে। ইন্টেস্টাইনের ওয়াল গুলি একই অবস্থা হবে, টিস্যু পেপার লাইক, এবং ভিতরে যে মিউকোসাল ফোল্ড থাকে সেগুলি আর থাকবে না, লস অফ মিউকোসাল ফোল্ড। আর গল ব্লাডার, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা মানে সাবকিউটেনিয়াস ফ্যাটের পরে এটা লিখতে হবে, গল ব্লাডার ডিস্টেন্ডেড উইথ বাইল। এইভাবে এটা তোমার শুধু এখানের জন্য না, আমার রিটেন ওই প্রশ্ন আসতে পারে। সেখানে পোস্টমর্টম ফাইন্ডিং, সেখানে এক্সটার্নাল ফাইন্ডিং যেগুলো এখানে দিয়ে দিচ্ছে, সেই এক্সটার্নাল ফাইন্ডিং গুলি দিবা, আর ইন্টারনাল ফাইন্ডিং এগুলি লিখতে হবে। এটা হচ্ছে স্টারভেশনের। তাহলে স্টারভেশন, ডেফিনেশন অফ স্টারভেশন, টাইপ এন্ড কজ, কি কি কারণে হতে পারে এগুলি পড়বা, মনে রাখবা, both for written and viva and also for hospital. Then the common scenery in our country previously, now it is improved in our country. What is this? Chronic arsenic poisoning. Chronic arsenic poisoning. Sir, chronic arsenic poisoning. এখানে পাও দেখাচ্ছে, হাত দেখাচ্ছে, কি দেখতে পাচ্ছি আমরা? Chronic arsenic poisoning. Diagnosis. Chronic arsenic poisoning. Chronic arsenic poisoning, clinical diagnosis. এটা হচ্ছে কজ, কিন্তু কি দেখতে পাচ্ছি, এখানে কি আছে? স্যার হাইপারকেরাটোসিস। অনলি হাইপারকেরাটোসিস, এর সাথে আরেকটা আছে। হাইপারকেরাটোসিস মানে আমার ক্যারাটিন লেয়ার গুলি বেড়ে গেছে, এই যে থিকেনিং হয়ে গেছে, ওসা নিচা হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে মেলানোসিস, মেলানিন পিগমেন্টের জন্য কালো, এই যে কালো কালো দেখা যাচ্ছে, ওটা মেলানিন পিগমেন্ট। তাহলে এটা হচ্ছে hyperkeratosis and melanosis due to chronic arsenic poisoning. This is your clinical diagnosis. What viscera you will preserve?
in its acute poisoning death during autopsy. কি কি বিচারা পিচাপ করবা? আগের ক্লাসও আমরা একবার নিয়ে আলাপ করছি আর্সেনিক নিয়ে। স্যার এজ ইউজুয়াল আমরা যে সকল ভিসেরা প্রিজার্ভ করি নরমাল যেগুলি আমরা স্টমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, ব্লাড, ইউরিন সেগুলি আমরা করব। এটা ইন এভরি কেস। এর এডিশন ইন এডিশন হচ্ছে স্যার হেয়ার হচ্ছে গিয়ে 20 থেকে 30 পিস, তারপরে নেইল হেয়ার বললে হবে না, হেয়ার উইথ রুট। হেয়ার উইথ রুট, জি স্যার। হ্যাঁ, হেয়ার উইথ রুট, এই কথাটা মনে রাখবা। তোমরা অনেক কিছু পারো কিন্তু স্পেসিফিক যখন না লাগবা তখন কিন্তু পরীক্ষায় বা বললেও কিন্তু সেটা ইনকমপ্লিট হয়ে যাবে। হেয়ার উইথ রুট। আর তারপরে স্যার নেইল, অল নেইলস, হাতের এবং পায়ের all সবগুলো nails, নিতে থাকবে। হাত এবং পায়ের উইথ অল নেল, মানে কমপ্লিট নেল। তারপরে স্যার শেপ অফ দা লং বোন, মানে আমরা লং বোন ইউজুয়ালি আমরা ফিমারটা নিই। ফিমার করি ফিমার কতটুকু? 10 সেন্টিমিটার 10 স্যার। সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, at least 10 সেন্টিমিটার। আচ্ছা, then name the preservatives commonly used. এরা তোমরা সবাই জানো। এই প্রিজারভেটিভ লিখতে হবে যে এখানে আমরা স্যাচুরেটেড কমন সল্ট সলিউশন। এইটার সাথে এটা তো কমন প্রশ্ন, রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল লাইফ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আর্সেনিকটা খুব ভালোভাবে পড়বা এবং লেড, এই দুইটা ভালোভাবে পড়বা। আর্সেনিকের কোনো কিছু বাদ হইবে না। বলো স্যার বিচারে শুড নট প্রিজার্ভ ইন ফর্মালডিহাইড স্যার, এটা স্যার কি বলবো স্যার? ফর্মালডিহাইড কখন, এই জিনিসটা মাথায় রাখবা। ফর্মালডিহাইড হচ্ছে আমরা যখন হিস্টোপ্যাথোলজি করব তখন ফর্মালডিহাইডে প্রিজার্ভ করি। একটা প্রশ্ন। আর নাহলে নর্মাল কেমিক্যাল অ্যানালাইসিসের এখানে লিখছে ফর কেমিক্যাল অ্যানালাইসিস টেস্ট। মাইন্ড ইট, পরীক্ষার প্রশ্নগুলি ভালোভাবে অবজার্ভ করবা। কেমিক্যাল অ্যানালাইসিস টেস্ট, এখানে কমন সল্ট, স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট এখানে বলে দিয়েছে। কেমিক্যাল যদি হিস্টোপ্যাথোলজি বলতো তাইলে তোমাকে বলতে হইতো যে হিস্টোপ্যাথোলজির জন্য আমরা ফর্মালডিহাইডে আমরা প্রিজার্ভ করব। Formaldehyde preserve only for histopathological purpose. আর নর্মাল কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য স্যাচুরেটেড সলিউশন, এক্সেপ্ট কিছু কিছু ক্ষেত্রে যেমন করোসিভ পয়জন বা কার্বন মনোক্সাইড পয়জন, ওইসব ক্ষেত্রে আমরা অ্যালকোহলের ভিতরে, স্পিরিটের ভিতরে আমরা প্রিজার্ভ করি। এখানে আর্সেনিকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এভরিথিং পড়বা। আর্সেনিকের সাইন সিমটম, তারপরে তার সোর্স, তারপরে তার সল্ট, কেমিক্যাল সল্ট, তারপরে তার সোর্স, সাইন সিমটম, ট্রিটমেন্ট। এবং আর একটা যেটা এখানে হলো যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আর্সেনিক অ্যাজ এ হোমিসাইডাল পয়জন। অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। আর্সেনিকটা পুরা পড়তে হবে, লিডটাও পুরাটা পড়বে। লিডের মানে একুট সিমটম, ডিলে সিমটম, সিমটম গুলি সব পড়বা, একুট এবং ডিলে ভাগ করে একটু পড়বা। আর একই ব্যাপার এটার সল্ট, তার সোর্স এবং তার ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, এভরিথিং। স্যার হ্যাঁ
স্যার পয়জনিং রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। যদি আমার কাছে একিউট পয়জনিং এর কোনো পেশেন্ট আসে আর সেক্ষেত্রে যদি সে আনকনসিয়াস থাকে তাহলে তো তাকে আমরা স্টমাক ওয়াশ দিতে পারবো না। সেক্ষেত্রে স্যার আমাদের করণীয় কি? আবার বলো, একুট পয়জনিং কেস, আননোন জি স্যার, পয়জন, আননোন পয়জন। আননোন পয়জন, জি স্যার। কিন্তু স্যার মেইন কথা হচ্ছে গিয়ে আমার পেশেন্ট হচ্ছে স্যার আনকনসিয়াস। হ্যাঁ, সেক্ষেত্রে স্যার স্টমাক ওয়াশ তো স্যার দিতে পারবো না। স্টমাক ওয়াশ দিতে পারবো না, ঠিক আছে। তুমি অন্যান্য সাইন সিমটম দেখো, অন্যান্য সাইন সিমটম দেখে যদি দেখা যায় যে পেশেন্ট ইজ ভেরি সিরিয়াস কন্ডিশনে আছে, মানে পিপুল দেখলা, হার্ট দেখলা, রেসপিরেশন দেখলা, পালস, হ্যাঁ, এগুলি দেখে তারপরে তার রেসপন্স, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন, হ্যাঁ, যে তার রেসপন্স করে কিনা। যদি দেখা যায় না সব দিকে তোমার দেন ইউ ডোন্ট টেক দ্য রিস্ক। তখন নিতে হইলে তুমি তাদের পরামর্শ নিতে হবে যে পেশেন্টের এই অবস্থা, এখন কিছু করতে গেলে এনি ফ্যাটাল কেস হয়ে যাবে, না করলে এই অবস্থা হবে, আপনাদের কনসার্ন দেন, আমরা কি করা উচিত। যেহেতু আনকনসিয়াস, স্টমাক হওয়া সম্ভব না, তুমি তাইলে অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট দিবে। আর তোমার এইসব কেস, যেহেতু তোমরা ইনিশিয়ালি হেলথ কমপ্লেক্সে বা ওইসব জায়গায় চাকরি হবে, then you must refer this case, রেফার করে দাও। তবে যদি না নেয় তাহলে তাদের বংশই নিয়ে তুমি ট্রিটমেন্ট দিবা। স্টমাক ওয়াশ তো সম্ভব না, কারণ স্টমাক ওয়াশ দিতে গেলে ওই সময় ফ্যাটাল হয়ে গেলে বলবে যে তুমি মেরে ফেলছো, ঠিক আছে। এই আমাদের দেশের কন্ডিশনের প্রেক্ষিতে যদি আনকনসিয়াস হয় এবং তার অন্যান্য সাইন সিমটম নট স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ কোনো কিছু সে রেসপন্ড করতেছে না, সেই ক্ষেত্রে ইউ ডোন্ট টেক দ্য রিস্ক অফ স্টমাক ওয়াশ, ইউ গিভ দ্য অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট উইথ তাদের বন্ডসই। এটা কিন্তু এইটা হলো চাকরির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, একুইট ম্যানেজমেন্ট অফ এনি পয়জন কেস। সেই ক্ষেত্রে তাদের বন্ডসই দিতে হবে যে আমরা, এবং ইউ রেফার দিস কেস, এবং যাদের না নিলে তাদের থেকে বন্ডসই নিয়ে নেবা যে রেফার করার পরও আমরা নিতে রাজি না, এখানে যা আবার ওই কিছু লেখে তারপরে ট্রিটমেন্ট, গিভ দ্য ট্রিটমেন্ট। কারণ হচ্ছে কি, এখনকার যুগে ট্রিটমেন্টটা হচ্ছে আগে ইউজ সেভ ইউর স্কিন, তোমার চামড়া আগে বাঁচাইতে হবে এবং ট্রিটমেন্ট দিতে হবে, এবং আমি ট্রিটমেন্ট দেব। আমাকে যদি তারা ফুল অথরিটি দেয় দেন আই উইল গিভ দ্য ট্রিটমেন্ট, নতুবা আমি রেফার করে দেব হায়ার অথরিটি, হায়ার হসপিটাল। আর যদি না নেয় বা আনা সম্ভব না তাহলে ইউ গিভ দ্য ট্রিটমেন্ট, কারণ স্টমাক ওয়াশ ওই সময় দেওয়া সম্ভব না যদি কোনো কিছু রেসপন্ড না করে। ইউ ডোন্ট গিভ দ্য স্টমাক ওয়াশ বাই ইন্ট্রোডিউসিং দ্য stomach wash tube. It is very dangerous. যদি পেশেন্ট কোনোভাবেই আর যদি পেশেন্ট সেমি কনসিয়াস থাকে, ইউ ক্যান ডু দিস, বাট যদি কনফার্ম হবে ইট ইজ পয়জন কেস, আনকনসিয়াস অনেক কারণে হতে পারে। ইফ ইউ হ্যাভ এনি এভিডেন্স দ্যাট ইট ইজ এ কেস অফ পয়জনিং কেস, যদি কোনো এভিডেন্স পাও দেন ইউ টেক দ্য রিস্ক, নতুবা স্টমাক ওয়াশ তো দেবো না। আনকনসিয়াস হইলে যে স্টমাক ওয়াশ, আর পয়জনিং কেস এমন তো কোনো ইম্পর্টেন্ট না। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমার আই দেখবা মাউথে কোনো গন্ধ আছে কিনা, স্মেল আছে কিনা। অনেক পয়জনই তো স্মেল থাকবে না, কারণ আর্সেনিক পয়জনিং এ কোনো স্মেল পাবা না, ঠিক আছে। আর এনি কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। দেন আইডেন্টিফাই ইট। আগে এটা বলো, এটা কোন হাত, ডাইন হাত না বাম হাত? বাম হাত স্যার। বাম হাত, ভেরি গুড। এখানে কি দেখতে পাচ্ছ? স্যার ব্রুইস। হ্যাঁ, এটা ব্রুইশ না অ্যাব্রেশন?
ব্লুইশ। Bluish. Very good. Acha. Right. And what type of weapon or object can cause this sort of wound? Blunt What weapon. type of The blunt weapon. blunt weapon? Blunt weapon, যে ওয়াইটারই হোক, লাইট সাধারণত না, মডারেটলি হেভি বা হেভি যে ওটা বলার দরকার নেই। আমার blunt weapon. How can you diagnose this wound during autopsy? অটোপসির সময় কিভাবে এটাকে ডায়াগনোসিস করে, কি কি পাইবা ফাইন্ডিং ডিউরিং অটোপসি? কিভাবে ব্লুইশ হয় এটা মেকানিজম জানো তো তোমরা? একই সাথে এটা এক্সটার্নাল এবং জানো যে অটোপসি মানে হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফাইন্ডিং। এক্সটার্নালি কি পাবা? আমার একটা সোয়েলিং পাবো, এখানে ছোটখাটো একটা সোয়েলিং পাবো উইথ কালার। কালার থেকে আমরা এটা এজ ডিটারমাইন করতে পারবো এটা কত আগে ঘটনাটা হয়েছে, ব্লুইশের কালার দিয়ে এবং কি কারণে হয়েছে গেল এটা। তারপরে অটোপসি মানে তো এখানে আমার ইনসিশন দিতে হবে। কি পাইবা ডিউরিং ইনসিশন? কি হয় ব্লুইশে, কি হয়? ব্লুইশ ফরমেশনটা কি হয় অ্যাকচুয়ালি? ব্লুইশ কি বলো দেখি, হোয়াট ইজ ব্লুইশ? The infiltration of extracellular blood into a tissue space. এক্সট্রাভাসেশন অফ ব্লাড। এক্সট্রাভাসেশন মানে কি? আমার যে ব্লাড ভেসেল আছে তার ব্লাডটা এক্সট্রাভাসেশন অফ ব্লাড ইনটু দা সারাউন্ডিং টিস্যু, এটা হলো মেইন কথা ব্লুইশে। আমার চ্যানেল থেকে, অর্থাৎ ব্লাড ভেসেল ক্যাপিলারি হোক আর ভেইন হোক আর্টারি হোক, ওখান থেকে আমার ব্লাডটা চ্যানেল থেকে বাইরে আসছে, এটাই হচ্ছে ব্লুইশ। তাহলে আমি অটোপসিতে কি পাবো এখানে? ইনসিশনে এই জায়গাটা ওপেন করলে যা পড়া ওইটারই একটু ঘুরিয়ে প্রশ্নটা করছে। তাহলে এক্সট্রাভাসেশন অফ ব্লাড যখন পাবা তাহলে কি পাবা ওখানে? আমার ব্লাড ভেসেল ওখানে ইনজুর্ড পাবো, ব্লাড তার বাইরে থাকবে, আমার ব্লাড ভেসেলের বাইরে থাকবে, ইট ইজ কল্ড এক্সট্রাভাসেশন। আর কি পাইবা? বাইরে আসলে কি হবে? কোয়াগুলেশন হবে, আর সারাউন্ডিং যে টিস্যু আছে ওর ভিতরে এটা ইনফিল্ট্রেট করবে, ইনফিল্ট্রেশন অফ দ্য টিস্যু। আর কালার চেঞ্জ হবে। আর কি পাইবা? আমরা ট্রু ব্লুইশ এবং ফলস ব্লুইশের ডিফারেন্স আমরা কি পাই? এটাকে ইজিলি ওয়াশ করা যাবে না, যেহেতু ফার্মলি এটা টিস্যুর সাথে অ্যাটাচড হয়ে থাকবে, সেই জন্য নট ইজিলি ওয়াশেবল। এই জন্য বলছি যে তোমাদের যা পড়ছো যা জানো এটারই প্রশ্নটা একটু ঘুরিয়ে প্রশ্নটা করো, হাউ উইল ইউ ডায়াগনোসিস দিস কেস, দিস উন্ড ডিউরিং অটোপসি। তার মানে ওখানে যা যা জানো তোমরা জাস্ট ওইটারে একটা, এইটারে বলে ব্রেইন স্টর্মিং, ওই যে আজকাল যে সৃজনশীল প্রশ্নের মতো আর কি। তাহলে এটা এক্সটার্নাল ভাবে একটা সোয়েলিং পেতে পারো, আর ইপিথেলিয়াম ড্যামেজ হতে পারে, দেন ইন্টারনালি আমার ব্লাড ভেসেল ইনজুর্ড হবে, তার থেকে ব্লাড এক্সট্রাভাসেশন হবে, দেন কোয়াগুলেশন হবে, বাইরে আসলে এটা কোয়াগুলেট করবে and infiltrate into the surrounding tissue. সারাউন্ডিং টিস্যুতে ইনফিল্ট্রেট করবে ব্লাড এবং তার ফ্লুইড, এবং টিস্যুগুলি কালার্ড হবে। কি কালার হবে? ব্লাডের জন্য স্টেইন নেবে, ব্লাড স্টেইন নেবে, এবং
this clot cannot be easily washable. এইগুলি তোমরা ট্রু বুশ ফুলস পদ্ধতির ভিতরে এগুলি পড়ছো, সেটারই এখানে প্রয়োগটা এখানে করছো, বুঝতে পারছো? তাহলে এখানে externalization of blood, coagulation, infiltration into the surrounding tissue এবং ব্লাড স্টেইন হবে এবং এই স্টেইনটাকে ইজিলি ওয়াশেবল না। দিস ইজ দ্য ফাইন্ডিং। আর অলওয়েজ ব্রুইশ এবং অ্যাব্রেশনের এই ডিটারমিনেশনের এই ইয়াটা খুব ভালোভাবে পরে রাখবে, এই দুইটার থেকেই আসে। Then same thing, identify the specimen. The stomach was tube with mouth gap. মাউথ গ্যাগ। With mouth gag. আচ্ছা, contraindication, এটার ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ইন্ডিকেশন কি and complication. Sir, in case of acute poisoning, stomach was tube. মানে ইন্ডিকেশন যে আমার Chronic poisoning. মানে metallic, non-metallic poisoning except the corrosive poisoning and volatile poisoning. volatile এবং corrosive poisoning বাদ দেওয়া সব ক্ষেত্রে এটা ইউজ হয়। দেন contraindication, এই যে যা বলছো এগুলি যে কারণে তুমি ইউজ করতে পারবে না, ইনক্লুডিং দা ইসোফেগাস যে স্যার ইসোফেজিয়াল ভেরিক্স, ভেরিকোজ ভেইন, হ্যাঁ ইসোফেজিয়াল ভেরিকোজ ভেইন, ওখানে পারবা না। আর আমার আনকনশাস বা অন্যান্য সেগুলি তোমরা আনো। এখন কমপ্লিকেশনটা জানতে হবে, কি কি কমপ্লিকেশন হতে পারে। So laryngeal spasm, perforation of stomach, aspiration pneumonitis, sinus bradycardia. ভেরি গুড। এখানে কি কি ফ্লুইড ইউজ করা যায় এগুলি মনে রাখবা, কি কি ফ্লুইড আমরা ইউজ করতে পারি। এই থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে, আর আমরা স্টমাক ওয়াশ টিউবে কি কি ফ্লুইড আমরা ইউজ করতে পারি। আর এটা প্রসিডিউরটা তোমাদের যে প্রসিডিউর রিস্ট্রিকশন হয়, এই প্রসিডিউর রিস্ট্রিকশন এটা সবার জন্য মনে করা যে এটা থাকবে, ইনভেরিয়েবলি সবাইকে প্রসিডিউর রিস্ট্রিকশন এটা ফেস করতে হবে। কিভাবে এটা ইউজ করে আমরা গত ক্লাসে বলছি কিভাবে এটা ইউজ করতে হয়। Then identify the arrow marked specimen. অ্যারো দেওয়া আছে, সেইটাকে এটা কি বলতে হবে। Fangs. Fangs of poisonous snake. এটা কি poisonous snake মনে হয়? আমরা তো সাধারণত দুই ভাগে ভাগ করছি, কোবরা এন্ড ভাইপার। এটা কি মনে হয়? Sir, cobra. Cobra. Sure? Yes, sir. Sure, cobra. কেন কোবরার পক্ষে কি পয়েন্ট আছে কেন? Sir, pupil black and dilated. Sir, হ্যাঁ, sir, আরে এখানে Sir, yeah, upper টিপ থাকে উপরের মাটিতে, এখানে সেরকম কিছু নাই, দেখা যায় না। এবং সাধারণত কোবরার যে ছবিগুলি দেয় অলওয়েজ ফনা উঠানো থাকে, এটা কিন্তু ফনা উঠানো নাই। কোবরার যতগুলি ছবি দেবে দেখবা যে এটা ফনা থাকে।
তারপরে স্কেল গুলি দেখে বুঝবা, মাথার স্কেল এবং এগুলি দেখে। এটা ইজ এ ভাইপার। আচ্ছা, দেন মানে এটার the appearance, external appearance, it is looks like a viper snake. What is discharge through it? হয়তো এই যে যেটা তারা ফ্যাংস, সেখান থেকে কি ডিসচার্জ হয়? স্নেক ভেনম স্যার। স্নেক ভেনম। মেনশন দ্য কম্পোজিশন। যা যা কম্পোজিশন আছে, যেই কটা মনে রাখতে পারো, অনেকগুলি কনস্টিটিউয়েন্ট আছে, সবগুলি যদ্দূর পারো এটা মনে রাখবা। এটার অ্যান্টিডট মনে রাখবা এবং তার ডোজটা মনে রাখবা। একই সাথে এটা ম্যানেজমেন্ট, স্নেক বাইটে ম্যানেজমেন্ট পরীক্ষার সময় প্রায় দেয় এবং ভাইবা তো জিজ্ঞাসা করে। আর কোবরা এবং ভাইপারের বাইটের পার্থক্যটা মনে রাখবা, কোনটাতে উজিং বেশি হয়, কোনটাতে সোয়েলিং হয়, পেইনফুল হয়। কোবরা এবং ভাইপার ডিফারেন্স, পয়জনাস নন পয়জনাস স্নেকের যেমন ডিফারেন্সটা পড়বা, এমনি ভাবে কোবরা এবং ভাইপারের ডিফারেন্সটা তোমরা পড়ে রাখবা। এটা রিটেন ভাইপার সব ক্ষেত্রে লাগবে এবং হসপিটাল লাগবে। Then 1.5-year-old a boy died due to ingestion of petroleum-derived fuel oil while playing with an oil-filled bottle in his home, brought for autopsy. What is your most likely diagnosis? ক্যারোসিনের Acute বলতে হবে এখানে, acute kerosene oil poisoning. Acute kerosene oil poisoning, এখানে acute শব্দটা যোগ করতে হবে। How will give postmortem incision to open cranial cavity and chest with abdomen cavity during autopsy? Sima. আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লাস নিতেছি, 15 মিনিট পরে আমি কথা বলবো। তাহলে কিভাবে ইনসিশন দিবা? টু ওপেন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি এন্ড দ্য চেস্ট এন্ড অ্যাবডোমেন। ইনসিশন জানতে চাইছে, ক্রেনিয়াল ক্যাভিটির জন্য কি ইনসিশন দিবা? অ্যাক্টিভিটির জন্য স্যার এই একটা ট্রান্সভার্স ইনসিশন দিব ফ্রম one mastoid process to the another mastoid process. Transverse incision. তারপরে স্যার a transverse incision from one mastoid process to the another mastoid process. এই ওয়ান মাস্টার্ড থেকে আনাদার মাস্টার্ডে মাথার উপর দিয়ে নেওয়া যায়, মাথার সাইডে দিয়ে নেওয়া যায়, আইব্রোর উপর দিয়ে নেওয়া যায়, কোন সাইড দিয়ে কিভাবে নিবা এটা বলতে হবে তো। মাস্টার্ড তো মাস্টার্ড ঠিক আছে, Across the vertex. ওভার দ্য ভার্টেক্স, এটা হলো ইজি। ওভার দ্য ভার্টেক্স ওয়ান মাস্টার্ড অ্যানাদার মাস্টার্ড, এটা আমার বলতে হবে ওভার দ্য ভার্টেক্স। ভার্টেক্স দিয়ে তারপর আমরা ফ্ল্যাপিং করবো, সামনে পোর্শন পিছনে আরেক পোর্শন, ঠিক আছে? ফ্ল্যাপিং করবো, তারপরে ক্রেনিয়াল ক্যাভিটি ওপেন করতে হলে এটা আবার ভি শেপ ইনসিশন ওইটা আবার অন্য, আমার শুধু ইনসিশন পাইছি। আচ্ছা, আর চেস্ট এন্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি
চেস্ট এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেন করতে হলে কি ইনসিশন দেব? স্যার ওইখানে তো স্যার 3 ধরনের ইনসিশন দেওয়া যায়। একটা স্যার আই শেপ ইনসিশন, আরেকটা ওয়াই শেপ ইনসিশন, আরেকটা স্যার মডিফাইড ওয়াই শেপ ইনসিশন। আরে বাবা, মডিফাই ওয়াই কখন দেয়? ওটা তো আমার নেক পর্যন্ত আসে। ওটা আমি যখন নেক ফাইন্ডিং কিছু দেখবো সেখানে, এখানে তো আমাকে বলে দিছে যে শুধু চেস্ট আর অ্যাবডোমেন ওপেন করব আমি। আমার তো আই নেকের কথা বলে নাই। এখানে আই ইনসিশন দিবা ফ্রম কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? chin to pelvis হবে। The chin to symphysis pelvis. আই ইনসিশনের ইয়াটা কি, এরিয়াটা কি? আই ইনসিশন দেওয়ার এরিয়াটা কি? ফ্রম Sir, উপরে কোন chin জায়গা to থেকে? chin. Mid position of the chin to the symphysis pelvis এবং ল্যাটারাল টু আম্বিলিকাস। সরাসরি আনবো না, আম্বিলিকাসে যাই একটু ল্যাটারালি যাবো, এবার ডান দিকে যাই আর বাম দিকে যাই। চিন থেকে আমার সিম্প্যাথিস পিউবিস পর্যন্ত ইনসিশন দেব এবং আম্বিলিক্যাল রিজন ল্যাটারাল টু দ্য আম্বিলিকাস। তাহলে আমার রাইটও যেতে পারি, লেফটও যেতে পারি। এটা আমরা আই শেপ দেব। আমরা ওয়াই শেপ কখন দিই বা মডিফাই ওয়াই শেপ? আমরা তো এখন ওয়াই শেপ খুব একটা দেওয়া হয় না, মডিফাই ওয়াই করে। এটা হলো যখন আমি চেস্ট অ্যাবডোমেনের সাথে আমি এই নেকও দেখবো, সেই ক্ষেত্রে আমরা মডিফাই ওয়াই শেপ ইনসিশন। ঠিক আছে, আমরা নেক দেখতে গেলে ওয়াই শেপ ইনসিশনটা আমরা ইউজ করি, মডিফাইড ওয়াই শেপ। আর যেমন হ্যাঙ্গিং কেস, সেই ক্ষেত্রে আমরা মডিফাই ওয়াই শেপ ইনসিশন করি। আর এখানে যেহেতু চেস্ট আর অ্যাবডোমেন ওপেন করবো, এখানে আমরা দেব। আচ্ছা, ওপেন করলে কি পাইবা? এখানে চেস্টে কি পাইবা? বা অ্যাবডোমেনে কি Sir, kerosene smell পাওয়া যাবে আর কি স্যার। স্মেল পাওয়া যাবে? Kerosene like smell in the abdominal cavity and also in the Chest cavity. chest cavity. আর কি পাইবা? স্যার স্টোমাক কনজেস্টেড থাকবে স্যার। স্যার এটা কিছু স্পট থাকবে স্যার, মিউকাস মেমব্রেন, স্যার হ্যামোরেজিক স্পট। হ্যাঁ, যেটাকে টাইডি স্পট বলে। হ্যাঁ, আর স্যার লাংসে কি লাংটা পাইবা? স্যার লাংটা স্যার মানে স্যার ইডিমাটাস থাকবে আর কনজেস্টেড থাকবে স্যার। ইডিমেটাস থাকবে, কনজেস্টেড থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এই ফাইন্ডিং গুলি একটু মনে রাখো। হোয়াট বিসারা ইউ উইল প্রিজার্ভ ফর কেমিক্যাল অ্যানালাইসিস? কি বিসারা প্রিজার্ভ করবা? What viscera you will preserve? নর্মাল যা করি তাই না এর বাইরে কিছু লাগবে? স্যার এটা যেহেতু ভোলাটাইল পয়জন, তার মানে লাংসও প্রিজার্ভ করতে হবে। লাংস লাগবে আর ব্রেন লাগবে। লাংস কয়টা? স্যার একটা স্যার। ওয়ান লাংস
ইউজুয়ালি ফর কেমিক্যাল অ্যানালাইসিস 1 লাংস রাখা হয়, আর ব্রেইন মিনিমাম 100 গ্রাম, ব্রেইনের 100 গ্রাম আর লাংস 1। এগুলি প্রিজার্ভ করবা কিসে এবং হাউ? হ্যাঁ, এইসব মানে ভোলাটাইল পয়জন আমরা সন্দেহ করব, সেই ক্ষেত্রে যেখানে প্রিজার্ভ করবো তার উপরে একটা লিকুইড প্যারাফিনের একটা লেয়ার দিতে হবে, যাতে ওখান থেকে ওইটা এভাপোরেট হয়ে বাইরে না যেতে পারে। সেই জন্য অ্যাজ ইউজুয়াল যা প্রিজার্ভ করবো তার উপর একটা লিকুইড প্যারাফিনের লেয়ার দিতে হবে। লিকুইড প্যারাফিন দিয়ে দিলে এটা উপরে বাসতে থাকবে, তার ফলে ওইটাকে ভেদ করে ওখান থেকে কোনো গ্যাস বাইরে আসতে পারবে না। এটা করার জন্য আমার লিকুইড প্যারাফিনের লেয়ার আমার ওই প্রিজারভেটিভের উপরে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ওখানে যা থাকবে ওইটা প্রিজার্ভ থাকবে। আচ্ছা, স্যার লাংস কি পুরো লাংসই প্রিজার্ভ করব? হ্যাঁ, লাংস কি স্যার পুরোটাই প্রিজার্ভ করব? আমার এগুলি গ্যাসের ইয়েটা থাকতে পারে। জি স্যার, মানে বলতেছি স্যার পুরোটাই নাকি? লাংসটা পুরাটাই তুমি একটা ইয়ার ভিতর দিবা। আমার প্রিজারভেটিভ আমি তো লাংস একটাই নেব, দুইটা নেব না। লাংসটা যে প্রিজারভেটিভ রাখবো ওখানে আমার লিকুইড প্যারাফিনের একটা লেয়ার উপরে, লিকুইড প্যারাফিন দিয়ে দিলে এর উপরে ভাসবে। হোয়াট ইজ দিস? স্যার লাংটার জন্য কি স্যার আলাদা স্যার মানে কন্টেনার ইউজ করতে হবে কিনা, নাকি স্যার ওই হ্যাঁ, আমরা যে স্যার অবশ্যই আলাদা কন্টেনার আলাদা। জি স্যার। হোয়াট ইজ দিস? শর্টগান কাট, ইনটেক শর্টগান কাটে স্যার, হ্যাঁ, ইনটেক শর্টগান কাটে। স্যার শর্টগান কার্ট্রিজ স্যার। শর্টগান কার্ট্রিজ এটা ডিফারেন্ট পার্টস, তোমরা এটা জানো, এক্সটার্নাল ইন্টারনাল এগুলি সব তোমরা জানো। দেন মেনশন দি কম্পোজিশন এন্ড ফাংশন অফ প্রাইমার। আমার প্রশ্ন রইল এই জায়গা, কম্পোজিশন এবং ফাংশন অফ প্রাইমার। আচ্ছা, কম্পোজিশন তোমরা বই জানি আমি বললে দিল মনে থাকবে না, এটা কয়েকটার মিক্সার, 2 পদের মিক্সার আছে, কিন্তু এটা ফাংশনটা বলো দেখি, প্রাইমারের ফাংশনটা। Primer itself ignites and ignites the gunpowder. How it ignites? প্রাইমারটা কিভাবে ইগনিট করে? হ্যাঁ, একটা জিনিস জ্বলে তো কিভাবে ছইলা উঠে? অটোমেটিক? নিশ্চয়ই কোন একটা ঘটনা, নাইলে তো এটা সবসময় জ্বলতেই থাকতো। কথাটা হইছে, কিন্তু তার আগে একটা প্রশ্ন বলতে হবে কিভাবে এটা ইগনিট করে। স্যার বাই গাস Strike the percussion tape. আমার যেটা স্যার পারকিউশন ক্যাপে যখন স্টিমুলেশন দেওয়া হয়, আমি যখন ট্রিগার চাপ দিই তখন ওখানে একটা পিন থাকে, হ্যামারের ওখানে একটা পিন থাকে।
এই হ্যামারের পিনটাই আমার কার পিছনে দেয়, পারকাশন ক্যাপের পিছনে দেয়। পারকাশন ক্যাপের ভিতরেই তো আমার প্রাইমারটা থাকে। সেজন্য ওই যে পিনটা যে ওখানে হ্যামারের পিনটা যখন ওখানে স্ট্রেস করে, পিনটা যখন ওখানে ইম্প্যাক্ট হয়, এইটাই ইগনেট করে প্রাইমারকে। ওই পিনটা যখন ওখানে স্ট্রাক করে ইন দ্য পারকাশন ক্যাপ, then this struck ignites the primer. তারপরে ইগনেটটা কি হয়, then it ignites the gunpowder. Gunpowder. হ্যাঁ, ওটার আমার যে পারকাশন ক্যাপের ওখানে হোল আছে, হোলের ভিতর দিয়ে আমার আগুনটা বাইরে আসে, যাইয়া গান পাউডারকে ইগনেট করে। এটা দুই ক্ষেত্রে একই কথা। আমার শর্টগান কার্ট্রিজ আর রাইফেল কার্ট্রিজ সব ক্ষেত্রেই আমার ফায়ারিং, যেটা পারকাশন পেনের ওখানে হ্যামারের দিকে একটা পিন যায়, ওখানে স্ট্রাইক করলে আমার প্রাইমারটা ইগনেট করে। প্রাইমারি আগুনটা আমার ওখানে যে ছিদ্র আছে প্রাইমারের ওখানে, এই ছিদ্র যেটা প্রাইমার উইথ প্রাইমারি মিক্সার, আমরা প্রাইমারের মধ্যে কিছু ছিদ্র আছে, হোল আছে, হোলের ভিতর দিয়ে আগুনটা বাইরে আসে আমার গান পাউডারকে ইগনেট করে। ইনিশিয়াল ইগনিশনটা হচ্ছে আমার প্রাইমারে বাই দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফায়ারিং পিন। গানের যে ফায়ারিং পিন যেটা হ্যামারের মধ্যে থাকে, সেই পিনটাই পারকাশন ক্যাপে স্ট্রাইক করে, ওখান থেকে যে আমার প্রাইমারটা ইগনেট করে, এবং দিস ইগনিশন গোজ টু দ্য গান পাউডার। এখানে কোন গান পাউডার আছে? এখানে কোন গান পাউডার? হ্যাঁ, ব্ল্যাক অথবা সেমি স্মোকলেস। ব্ল্যাক অথবা সেমি স্মোক। ব্ল্যাক এর কম্পোজিশনটা মনে রাখবা, তিনটার কম্পোজিশন কোনটা কত পার্সেন্ট এটা মনে রাখবা, এবং একই সাথে স্মোকলেসের কম্পোজিশন এবং তার টাইপ, তিন প্রকারের টাইপ, সিঙ্গল বেস, ডবল বেস, ট্রিপল বেস, এগুলি মনে রাখবা, কম্পোজিশন মনে রাখবা। পরীক্ষা এগুলি আসে, ভাইবা তো জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, তোমাদের এরপরে ক্লাস আছে? জি স্যার, 11টার দিকে স্যার। 11টার দিকে? তাহলে তো আমার 10টার দিকে আমার ক্লাস দিতে পারতো, আমার 9টায় ঠিক আছে। তোমার বললো যে তাদের ক্লাসের এম্পায়ার হয় বলে। আচ্ছা যাক, আমার কোনো প্রবলেম নেই, তোমাদের প্রবলেম না হইলেই। এটা আমরা দেখলাম, এবং আমার ফায়ার আর্মের বিভিন্ন পার্টস এর নাম মনে রাখবা, এবং কতগুলি যে আমরা এটা আর সময় এটা আলাপ করছি, ধরনের ফায়ার আর্ম আমরা আলাপ করছি, যেটা যে এক্সিস্টুন, এন্টিউন, একটা সিঙ্গল, ডাবল এন্টিউন, ডাবল এক্সিস্টুন, মাল্টিপল এক্সিস্টুন, কোনো উন নাই কি কেন, এইসব বিভিন্ন প্রশ্নগুলি আমরা আলোচনা করছি, এগুলি একটু মনে রাখবা। আর কিছু ডেফিনেশন আছে, ওগুলি একটু মনে রাখবা, বিশেষ করে ভাইবা এবং অস্পিত এগুলিতে। Then what is this? এটা কি? স্যার চাইনিজ X. So this is the specimen of চাইনিজ এক্স না বাবা, এটা চাইনিজ এক্স না, এটা আমগো দেশের যেটা এক্স, যেটা কাঠ কাটে লাকড়ি। এখন তো লাকড়ি তোমরা দেখো না, তোমরা তো শহরের মানুষ হয়ে গেছে, গ্রামে এখনো এই এক্স বাংলায় বলে কুঠার, এই কুঠার ইউজ করা হয়। এটা বাংলা এক্স, এটা নট চাইনিজ এক্স। চাইনিজ এক্স আলাদা, এটা একদম কান্ট্রি মেড এক্স, অত বলা দরকার না, ইট ইজ এক্স। হোয়াট ইনজুরি ক্যান বি কজড বাই ইট?
মেইন ইনজুরিটা বললে বাকি অন্যান্য উনগুলি বলবো। মেইন ইনজুরি কি? chop wound, chop চপ wound, উন। তারপরে অ্যাব্রেশন, ব্রুইশ, অন্যান্য যা যা আছে, ল্যাসারেশন, ফ্র্যাকচার অফ দ্য বোন, ডিসলোকেশন অফ দ্য জয়েন্ট, যা যা আছে সবগুলি কিন্তু প্রথমে চপ উন বলবো। দেন ক্যারেক্টারিস্টিক্স অফ চপ উন। দুই একটা ক্যারেক্টার বলো দেখি। অনেকগুলি ক্যারেক্টার আছে, দুই একটা ক্যারেক্টার বলো। এটা অরিজিনালি কি জাতীয় উন্ড? স্যার শার্প কাটিং। অরিজিনালি কি জাতীয় উন্ড? শার্প কাটিং এ যে উন্ডটা হয় সেটার নাম কি? homicidal wound. আরে বাবা, ইনসাইড উন্ড। শার্প কাটিং এ যে উন্ডটা হয় দ্যাট ইজ দ্য ইনসাইড উন্ড। তারপরে এটা হচ্ছে ডিপ কাটিং উন্ড, গ্যাপ উইথ গ্যাপ, সেটা অনেক কিছু, কিন্তু এটা অরিজিনালি এটা হচ্ছে একটা ইনসাইড উন্ড। এবং তোমাদের বইয়ে এটা ইনসাইড উন্ডের চ্যাপ্টারের ভিতরে এটা আছে, চপ উন্ডটা। এটা অরিজিনালি হচ্ছে একটা ইনসাইড উন্ড, কিন্তু ভিতরে আমার অনেক ফ্র্যাকচার হইতে পারে বা ভিতরে অনেক ডিপ হইতে পারে। আর এটার মার্জিন গুলি অবশ্যই শার্প থাকবে। এর সাথে আবার আমার ব্রুইশ থাকতে হবে, যেহেতু এটার পাশগুলি আবার ব্লান্ট, সেই জন্য ওখানে যাওয়ার সময় এটা ব্রুইশ, অ্যাব্রেশন, এভরিথিং হতে পারে, ল্যাসারেশন হতে পারে। আর আমরা এই ক্ষেত্রে উনটাকে, যে উনটা হয়, একটা হলো হিল হ্যান্ড আর একটা হলো টু হ্যান্ড। একটা হলো পায়ের গোড়ালি আর একটা পায়ের আঙ্গুল। এখন যেই জায়গাটায় স্ট্রাইক করে, কোনটা হিল হ্যান্ড আর কোনটা টু হ্যান্ড? টু মানে আঙ্গুল। ওটার দ্বারা পজিশন বোঝা যায় যে কোন জায়গায় অ্যাসাইলেন্ট ছিল। আমার যখন এটা দিয়ে কোপ দেবে, সাধারণত কোপ দেয় চপুন, যে জায়গায় স্ট্রাইক করে, এটা কি কোন দিকে স্ট্রাইক করে? ফার্স্ট এক্সের যদি আমরা এই ধারালো মাথাটা হিসাব করি, এটা সামনে একটা পিছনে একটা, মানে লোয়ার আর আপার এন্ড, কোন জায়গাটা বেশি স্ট্রাইক করে? লোয়ার Heel এন্ড, end. লোয়ার এন্ড। আপার এন্ডে অত বেশি, লোয়ার এন্ডটা স্ট্রাইক করে ওইটাকে বলা হিল এন্ড, আর আপার এন্ডটাকে যেটা করে ওইটাকে বলা হয় টু এন্ড। এবং ডিপ হচ্ছে আমার লোয়ার এন্ডের দিকে, যেটাকে হিল বলা হয়, এবং এটার দ্বারা বোঝা যায় যে কোন পজিশন থেকে একজনকে আঘাত করে। অর্থাৎ যেই দিকে আমার হিল এন্ডটা আছে, ডিপ আছে, সেই জায়গাটায় ওই দিকে সে পজিশনে ছিল, ওই পজিশন থেকে এটা পজিশন ইন্ডিকেট করে। যাক, এটাই চপুনটা একটু ভালো করে পড়বা, পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞাসা করে, রিটেনও আসে, শর্ট নোট হিসাবে আসে। অন্যান্য ইনজুরি দিয়ে তার সাথে শর্ট নোট হিসাবে এটা দেওয়া হয়। এটা আজকের লাস্ট স্লাইড। হোয়াট ইজ দিস? স্যার ভিট্রিওলাস। Vitreous. What might be the cause this sort of injury on face? Postula dice, what might have caused this sort of injury? corrosive poisoning. Vitreous ঠিক হয়ে আছে, অবশ্যই vitreous। Vitreous due to corrosive poison. What are the complication গুলি পড়বা? Then cause of death পড়বা, treatment পড়বা। কমপ্লিকেশন কি কি হতে পারে? Permanent loss of eyesight, Disfiguration of face,
স্যার আর স্যার আলসারেশন এন্ড দ্য স্কার ফরমেশন, তারপরে আলসারেশন restriction of the function of the joint. জয়েন্ট, আমার মুখের মধ্যে কোন জয়েন্ট রেস্ট্রিকশন হতে পারে? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ওই জয়েন্ট আমার রেস্ট্রিকশন মুভমেন্ট হতে পারে। কোনটা স্যার? এই যে মুখে হা করো যে, কানের এখানে যে জয়েন্ট ম্যান্ডিবল আমার নিচের টেম্পল বোনের ওখানে কানের এখানে হাত দাও, হাত দিলে বুঝতে যে একটা জয়েন্ট মুভ করে। কি মানুষ মারার জন্য না, তাকে ডিসফিগারেশনের জন্য এটা ইউজ করা। এইমটা হচ্ছে তাকে ডিসফিগার করে দাও, মারার জন্য না। আচ্ছা, আমার মনে ওখান থেকে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, হাইয়েস্ট পানিশমেন্ট কি এটা বলো তো? স্যার ডেথ সেন্টেন্স অথবা লাইফ লং ইমপ্রিজনমেন্ট। আগে ছিল না, এরপরে ডেথ সেন্টেন্স করার পরে বাংলাদেশে এসিড থ্রোয়িংটা বন্ধ হয়ে গেছে। এসিড থ্রোয়িংটা বন্ধ হয়ে গেছে, আগে কিন্তু ডেথ সেন্টেন্স ছিল না, পরবর্তীকালে ডেথ সেন্টেন্স করার পরে এসিড থ্রোয়িংটা বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যেগুলি পড়াইলাম এগুলি একটু পড়বা এবং ইউ রেডি প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য প্রপ এক্সাম। আর আমি আবার এক সপ্তাহ পরে তো তোমাদের সাথে দেখা হবে। এর মধ্যে তোমরা যা যা পড়ো, এর মধ্যে যদি কোনো কোয়েরি থাকে, প্রশ্ন থাকে, ইউ আস্ক মি ইন দ্য নেক্সট ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো স্যার। এবং জি স্যার ওসপি শেষ হওয়ার পর কিছু আমাদের উইপেন গুলো আছে একটু দেখানো যাবে কিনা স্যার? উইপেন তো বাবা, উইপেন তো এই ইয়াতে অনলাইনে তো উইপেন তো দেখানো তো রিয়েলি টাফ। স্যার যতটুকু পারা যায় স্যার আমাদের জন্য ভালো। প্র্যাকটিক্যালি ওখানে দেখতে হবে, ওগুলি তো ওখানে যে তোমাকে দেখতে হবে। উইপেন এমনি বইয়ে যে ছবি আছে এগুলি আমি দেখালে তো লাভ। আমার ওখানে যে উইপেন আছে সেগুলি কিন্তু আমি ছবি করি নাই। ওগুলি এখানে এইরকম পজিশন হবে এটা তো আমি কোনোদিন ভাবিনি। তবুও আমি এই অস্ত্রগুলি আমি ক্লাস এইভাবে পড়াইতাম বলে আমি এগুলি এইভাবে স্ক্যান করে আমি রাখছিলাম, সেই জন্য আমি পড়াইতে পারতাম। আমার যে ওখানে আছে কেমিক্যালস বা উইপেন্স, এগুলি তো আমি ছবি করি না। আর এরকম তো পজিশন হবে এটা তো ভাবিও না। এটা যা তোমাদের পরীক্ষার আগে তো অবশ্যই ইনস্টিটিউট খুলবে, এদিকে সব স্যারের তোমাদেরকে দেখানো এবং ওই সময় প্র্যাকটিক্যালি আবার এটা অবশ্যই একটা সুযোগ আমরা পাবো। পরীক্ষা তো এমনি হবে না, পরীক্ষার আগে দিয়ে অবশ্যই তোমাদেরকে এই সুযোগ দেওয়া হবে এবং সেটা আমি ওখানে দেখে দেবো। আর যদি এর মধ্যে তোমরা সুযোগ করে কলেজে যাও তাহলে আমার লেকচারের বিশেষ করে কামরুলের সাথে যোগাযোগ করে তোমরা যাইও, তাইলে ও তো পারবে না, ও যাইতে হইলে আবার আমার ওই মেয়েটাও থাকতে হবে, কাজে ওইটা একজনের সাথে আরেকজনের যোগাযোগ করে তোমাদের চাইতে হবে। আর তোমরা একজন দুজন গেলে তো আসলে পসিবল না। এখন এই পরিস্থিতিতে এটা নিয়ে ভাববার কিছু নাই, যে আমরা যখন ইনস্টিটিউট অবশ্যই খুলবে পরীক্ষার আগে, তখন আমরা তোমাদেরকে এটা দেখে আমাদের উইপেন বা ওগুলি যা আছে সেগুলি আরেকবার তোমরা দেখতে পাওয়া, আবার রিভিউ দরকার আরেকবার হবে এবং এটা হবেই। ওইটা সারা তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা পেলে তোমাদেরকে পথে অবশ্যই আসতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো, পড়ো, লেখাপড়া করো। ধরে নাও যে এই ডিসেম্বরে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতেই হবে।
সেইভাবে প্রিপেয়ার করো নিজেদেরকে, যখনই পরীক্ষা হবে হবে, অসুবিধা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ স্যার। থ্যাংক ইউ অল।